এই মুহূর্তে ভারতের উত্তর পূর্বের রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বাস্তব রাজনীতি আর সিনেমার কাহিনীর মধ্যে পার্থক্য করা খুব কঠিন হয়ে পড়েছে। কোথাও তীব্র সংলাপ, কোথাও নাটকীয় অভিযোগ, আবার কোথাও প্রশাসনিক অ্যাকশন। সব মিলিয়ে যেন এক রাজনৈতিক থ্রিলার চলছে। প্রশ্ন উঠেছে, নির্বাচনের ঠিক আগে কেন এমন বিস্ফোরক পরিস্থিতি তৈরি হলো? এটা কি নিছক রাজনৈতিক সংঘাত, নাকি এর আড়ালে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক হিসাব? হঠাৎই দিল্লিতে পবন খেরার বাড়িতে পৌঁছে যায় অসম পুলিশ। কারণ ছিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কি ভূঁইয়া শর্মার করা অভিযোগ। তার করা এফআইআর এর ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পবন খেরাকে, কিন্তু খেরা বাড়িতে ছিলেন না। এমনকি বলা হয় তার ব্যক্তিগত স্টাফের ফোন পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছিল। দুদিন আগেই খেরা বড় অভিযোগ তুলেছিলেন যে অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রীর কাছে একাধিক দেশের পাসপোর্ট ও বিদেশি সংযোগ রয়েছে। শর্মা এবং তার স্ত্রী এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন এবং বিষয়টি সরাসরি এফআইআর পর্যন্ত করায়। দেখুন, সবচেয়ে বড় বিষয় হলো অসমের রাজনীতিতে এই মুহূর্তে যখন নির্বাচন হতে চলেছে, ঠিক সেই সময় অসমের মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস বড় বড় অভিযোগ তুলেছে। আর সেই কারণেই অসমের রাজনীতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে যখন এক সাংবাদিক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন পবন খেরার প্রেস কনফারেন্স নিয়ে আপনি কি বলবেন, তখন হিমন্ত বলেছিলেন তিনি গুয়াহাটি থেকে পালিয়ে গেছেন, আর এখন যখন অসম পুলিশ পৌঁছেছে তখন দিল্লি থেকে হায়দ্রাবাদ পালিয়েছেন। অন্যদিকে যেখানে এই অভিযোগ আর পাল্টা অভিযোগ চলছে, সেখানে আবার একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণও চলছে শাসক ও বিরোধী দলগুলোর মধ্যে। কিন্তু এতদিন পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী যেখানে মিয়া মুসলমান নিয়ে মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়তেন, এবার যখন পবন খেরা তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুললেন, তখন যেন তিনি নিজের পদমর্যাদাও ভুলে গেলেন এবং অশালীন ভাষা ব্যবহার করতে শুরু করলেন। তিনি বলেন রাহুল গান্ধী পাগল, আর এই পবন খেরা তার থেকেও বেশি পাগল। কংগ্রেসের লোকজনের কোনো বুদ্ধি নেই, আইনি ব্যবস্থা তো হবেই, কিন্তু আরও একটা ব্যবস্থা আমি নিতে যাচ্ছি, সেটা পরে বলবো। আমি পবন খেরাকে পবন পেরা বানিয়ে দেবো। একটু অপেক্ষা করুন, পবন খেরা হয়ে যাবে পবন পেরা। আমি একে ঠিকভাবে বেলবো। জেলে যাক বা না যাক, আমি ওকে ছাড়বো না। অসমে 9 এপ্রিল ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। তার ঠিক আগে রাজনৈতিক অঙ্গনে এমন ধুলো উঠছে যে তার শব্দ দিল্লি পর্যন্ত শোনা যাচ্ছে। কংগ্রেস নেতা পবন খেরা এক প্রেস কনফারেন্সে সরাসরি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার স্ত্রী রিঙ্কি ভূঁইয়াকে বান্টি আর বাবলি বলে উল্লেখ করেন। খেরার অভিযোগ এতটাই গুরুতর যে যে কেউ শুনলে অবাক হয়ে যাবে। তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর স্ত্রীর কাছে শুধু ভারতের নয়, বরং ইউএই, মিশর এবং অ্যান্টিগুয়া ও বারবুডার মতো দেশের পাসপোর্ট রয়েছে। খেরা প্রশ্ন তুলেছিলেন, নির্বাচনের পর কি এই দম্পতি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন? বিষয়টি শুধু পাসপোর্টে থেমে থাকেননি, তিনি আরও অভিযোগ করেন যে দুবাইয়ে হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর 2টি বিলাসবহুল সম্পত্তি রয়েছে এবং আমেরিকার ওয়াইমিংয়ে একটি কোম্পানি রয়েছে যার মূল্য 52 থেকে 53 হাজার কোটি টাকা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এই সম্পত্তিগুলো সত্যি থাকে তাহলে মুখ্যমন্ত্রী তার নির্বাচনী হলফনামায় কেন উল্লেখ করেননি? কংগ্রেসের তরফে দাবি করা হয় এটি সম্পূর্ণ মানি লন্ডারিংয়ের মামলা। এর পাল্টা জবাবে রিঙ্কি ভূঁইয়া শর্মা বলেন এটা ভুয়ো দাবি। এইভাবে মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রীর পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করা হয়। এরপর দেখা যায় রিঙ্কি ভূঁইয়া এফআইআর দায়ের করেন এবং অসম পুলিশও দ্রুত পদক্ষেপ নেয় এবং নির্বাচন প্রচার শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে দিল্লি পুলিশের সঙ্গে যৌথভাবে খেরার বাড়িতে পৌঁছে যায়। এদিকে হিমন্ত বিশ্ব শর্মা বলেন তিনি পবন খেরাকে পাতাল থেকে খুঁজে বার করবেন। তিনি এটিকে শুধু মানহানি নয়, পাকিস্তানি সংযোগের সঙ্গেও যুক্ত করেন। তার দাবি কংগ্রেস যে ডেটা দেখাচ্ছে তা পাকিস্তানের সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে নেওয়া হয়েছে যাতে অসমের নির্বাচনকে প্রভাবিত করা যায়। এখন বিষয়টি দুর্নীতির অভিযোগ থেকে বেড়ে দেশদ্রোহ এবং ষড়যন্ত্রের অভিযোগ পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে এতদিন তিনি যেখানে রাহুল গান্ধীকে পাগল বলছিলেন, এখন তিনি মল্লিকার্জুন খার্গেকেও পাগল বলে উল্লেখ করছেন। ভাবুন, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, কিন্তু 80 বছরের বেশি বয়সী এক প্রবীণ নেতাকে এমন ভাষায় আক্রমণ করা কতটা যুক্তিযুক্ত? হিমন্ত বলেন অসম পুলিশকে আপনি চেনেন না, পাতাল থেকেও তুলে নিয়ে আসবো। পবন খেরা কোথায় লুকিয়ে আছে? তিনি বলেন আমার সন্দেহ এই কাগজপত্র রাহুল গান্ধী দিয়েছেন, তাই মামলা শেষ পর্যন্ত রাহুল গান্ধীর কাছেও পৌঁছবে। আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, এটা অসম। আমরা 17 বার ইসলামী আক্রমণের বিরুদ্ধে লড়েছি, আমরা অন্যরকম মানুষ। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন যে প্রথম কথা হলো ভোটের মাধ্যমে অসমের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, অসমের মানুষ এই দুর্নীতিগ্রস্ত এবং অহংকারী মুখ্যমন্ত্রী চায় না। তৃতীয়ত, মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়নের জন্য কাজ না করে নিজের উন্নয়নের দিকে বেশি মন দিচ্ছেন। খেরার বিরুদ্ধে করা এফআইআর নিয়ে খার্গে বলেন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাভ নেই, আমরা অনেক গ্রেপ্তার দেখেছি। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবকিছু ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন যাদের দুর্নীতির অভিযোগে জেলে পাঠানো হয়
পরে তারা বাইরে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিলে যেন ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। অসমের 126টি আসনের ভাগ্য নির্ধারণ হবে 9 এপ্রিল। একদিকে কংগ্রেস বলছে এই পুলিশি পদক্ষেপ মুখ্যমন্ত্রীর ভয় এবং হতাশার প্রমাণ, অন্যদিকে বিজেপি বলছে এটি জাতীয়তাবাদ এবং বিদেশি ষড়যন্ত্রের প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, 53,000 কোটি টাকার যে অভিযোগ তোলা হয়েছে সেটা কি সত্যি? পাসপোর্টের বিষয়গুলি কি বাস্তব, নাকি এটি শুধু রাজনৈতিক অভিযোগ? এই বিষয়টি তদন্তের দাবি রাখে। তদন্তের পরই সত্য সামনে আসবে। এদিকে এই পুরো ঘটনা নিয়ে অমিত শাহ আবার অনুপ্রবেশকারী ইস্যু সামনে এনেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ বন্ধ করতে চান, কিন্তু রাহুল গান্ধীর দল তাদের স্বাগত জানায়, এমনটাই দাবি করেছেন তিনি বলেন 1991 সালে 60টি জেলায় হিন্দু জনসংখ্যা ছিল 38 লক্ষ, যা কমে 34 লাখ হয়েছে। মুসলিম জনসংখ্যা ছিল 39 লক্ষ, যা বেড়ে 68 লক্ষ হয়েছে। রাহুল গান্ধী এতে ভোট ব্যাংক দেখেন। তিনি বলেন এটাই শেষবার অনুপ্রবেশকারীদের ভোট নেওয়া হবে, পরের নির্বাচনে তারা এখানে থাকবে না। এইভাবে অনুপ্রবেশের বিষয়টি আবারও অসম থেকে বাংলা নির্বাচন পর্যন্ত বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে বিজেপির কাছে। এর মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় 9 এপ্রিল সকাল 7টা থেকে 29 এপ্রিল সন্ধ্যা 6:30 পর্যন্ত কোনো এক্সিট পোল প্রকাশ করা যাবে না। এই নিয়ম জনপ্রতিনিধিত্ব আইনের 1951 এর 126 এ ধারার অধীনে প্রযোজ্য। নিয়ম ভাঙলে 2 বছর পর্যন্ত জেল হতে পারে। কেরল, অসম, পুদুচেরিতে 9 এপ্রিল, তামিলনাড়ুতে 23 এপ্রিল এবং পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল ভোট গ্রহণ হবে। ভোটের 48 ঘন্টা আগে শুরু হয় সাইলেন্স পিরিয়ড, যখন প্রচার বন্ধ হয়ে যায়। তখন কেবল প্রার্থীরা সীমিতভাবে বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করতে পারেন। তাহলে এই পুরো ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।